আজ সকালে সংসদ ভবনে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভাবনীয় মোড় হিসেবে চিহ্নিত হতে পারে। নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা একটি বিস্ময়কর সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে হতবাক করে দিয়েছেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠিকই, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। এই দ্বৈত আচরণ কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কোনো ষড়যন্ত্র? দেশের আপামর জনতা এখন প্রশ্ন করছে যে দল গণতন্ত্র ও সংস্কারের কথা বলে নির্বাচনে জিতেছে, সেই দল ক্ষমতায় আসা মাত্র কেন মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রতিশ্রুতি থেকে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানান। তার ভাষ্যমতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে। কিন্তু এখানেই শেষ নয়। আসল বিষয় তখনই শুরু হয় যখন তিনি একটি সাদা ফর্ম হাতে তুলে ধরে জাতিকে সাংবিধানিক জ্ঞান দিতে শুরু করেন। তার যুক্তি অনুসারে সংবিধানে সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই, তাই এই শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন যে এই ফর্মটি তৃতীয় তফসিলে নেই এবং সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর তারা শপথ নেবেন। এই যুক্তি শুনে কেউ কেউ চমকে ওঠেন, কারণ এখানে একটি সুস্পষ্ট স্ববিরোধিতা লুকিয়ে আছে যা সাধারণ মানুষের চোখ এড়ায় না। প্রশ্ন হলো, বিএনপি যদি সংবিধান এত কঠোরভাবে মেনে চলতে চায়, তাহলে তারা কি ভুলে গেছেন যে বর্তমান সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? যে সংবিধানের দোহাই তারা দিচ্ছেন, সেই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং যার অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটির উল্লেখ সংবিধানের কোথাও পাওয়া যায় না। তাহলে বিএনপি এই অসাংবিধানিক ব্যবস্থার অধীনে নির্বাচন করতে এলো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি অস্বস্তিকর সত্য সামনে আসে। যখন ক্ষমতায় যাওয়ার সুযোগ, চেয়ার পাওয়ার সুবিধা এবং মন্ত্রিত্বের হালুয়া রুটি ভাগাভাগির সময় আসে, তখন সংবিধানের কোনো সমস্যা তাদের চোখে পড়ে না। কিন্তু যখনই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রশ্ন আসে, তখনই হঠাৎ তৃতীয় তফসিল এবং সাংবিধানিক বৈধতা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই দ্বিচারিতার সবচেয়ে ভয়াবহ দিক হল জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা। নির্বাচনের আগে বিএনপি নেতারা অত্যন্ত হাসি মুখে এবং প্রকাশ্যে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছিলেন। সেই সনদে পরিষ্কার ভাষায় লেখা ছিল যে নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম 180 দিন সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এটি ছিল একটি স্পষ্ট প্রতিশ্রুতি, একটি জনগণের সাথে চুক্তি। কিন্তু আজ সংসদ ভবনে দাঁড়িয়ে তারা সেই একই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিলেন। জাতির কাছে সেই প্রশ্ন থাকে যে তারা কি ভেবেছিলেন নির্বাচন পার হয়ে গেলে এই সনদের কাগজ ডাস্টবিনে ফেলে দেবেন? তারা কি মনে করেছিলেন এই সনদ টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দেওয়া যাবে? এমন আচরণ শুধু রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন তোলে না, বরং পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিত্তিকে নাড়িয়ে দেয়। এই নাটকের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হল জনগণের রায়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। গতকালই দেশের মানুষ গণভোটে অংশ নিয়ে বিপুল ব্যবধানে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। 68% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, যা একটি অপ্রতিরোধ্য জনম্যান্ডেট। অন্যদিকে বিএনপি নির্বাচনে পেয়েছে 50% ভোট। অঙ্ক খুবই সহজ। 68% মানুষ সংস্কার চায়, আর 50% ভোট পাওয়া একটি দল সেই ইচ্ছাকে উপেক্ষা করছে। এই হিসাব কি গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা নতুন শাসন ব্যবস্থা চায়, তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায়, তারা মৌলিক সংস্কার চায়। কিন্তু বিএনপি সেই জনরায়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে। তারেক রহমানের একটিমাত্র নির্দেশ কি 18 কোটি মানুষের গণভোটের রায়ের চেয়ে বড় হয়ে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গণতন্ত্রের মূল ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আসল রহস্য লুকিয়ে আছে বিএনপির মনস্তত্ত্বে। তারা কেন এই সংস্কার চাইছে না, তার পেছনের কারণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি খুব ভালো করেই জানে যে যদি সংস্কার পরিষদ কাজ শুরু করে এবং সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ সংশোধন হয়ে যায়, যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে যায়, তাহলে প্রধানমন্ত্রী আর সর্বশক্তিমান এক নায়ক হতে পারবেন না। এখানেই মূল বিষয়। বিএনপি চায় শেখ হাসিনা যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করে দিয়ে চলে গেছেন, ঠিক সেই কাঠামোতেই তারা দেশ চালাবে। তারা চায় নতুন মোড়কে নতুন আওয়ামী লীগ হতে। তারা চায় না সংসদে উচ্চকক্ষে মোট প্রাপ্ত ভোটের অনুপাতে জামায়াতে ইসলামে 40টি আসন পাক। তারা চায় না ক্ষমতার ভারসাম্য তৈরি হোক। এই সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ ঘটেছে আজকের এই সিদ্ধান্তের মাধ্যমে। সালাউদ্দিন সাহেব যে যুক্তি দিয়েছেন তা আইনিভাবে কতটা ধোপে টেকে, সেটাই বিশ্লেষণের দাবি রাখে। তিনি বলেছেন আগে সংসদে এটি পাশ হতে হবে,
তারপর তারা সাংবিধানিক সংস্কারের শপথ নেবেন। কিন্তু এখানে একটি মৌলিক অসঙ্গতি রয়েছে। সংস্কার পরিষদে বসেই তো সেই আইন পাশ করার কথা। যদি তারা শপথই না নেন, তাহলে সংস্কারের খসড়া তৈরি করবে কে? এটি হলো ঘোড়ার আগে গাড়ি জোড়া দেওয়ার মতো একটি চক্রাকার যুক্তি। এই আইনি প্যাচ আসলে ডিপ টেস্ট এবং কিছু সুবিধাভোগী আমলার বুদ্ধিতে তৈরি, যা সাধারণ মানুষ খুব ভালোভাবেই বুঝে ফেলেছে। এই খেলা আর চলবে না 2026 সালে। এদিকে রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি বয়কট করলেও জামায়াতে ইসলামী এবং 11 দলীয় জোটের অন্যান্য শরিকরা জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়েছে। তারা সংস্কারের পথেই হাঁটছে। এর ফলে দেশে এখন একটি পরিষ্কার বিভাজন রেখা তৈরি হয়ে গেছে। একদিকে রয়েছে বিএনপি, যারা স্ট্যাটাস কো বা পুরনো ফ্যাসিবাদী সিস্টেম টিকিয়ে রাখতে চায়। অন্যদিকে রয়েছে বিরোধী জোট এবং তরুণ সমাজ, যারা সত্যিকারের একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। বিএনপি এই একটি সিদ্ধান্তের মাধ্যমে পুরো তরুণ প্রজন্ম এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিজেদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। যে প্রজন্ম বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করেছে, তারা কি আবার নতুন করে আরেকটি স্বৈরাচার মেনে নেবে? জামায়াতে ইসলামী এবং এনসিপি পরিষ্কার করে দিয়েছে যে সংস্কারবিহীন সংসদ তাদের কাছে অর্থহীন। তারা মনে করে যে সংসদ ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙতে পারবে না। এই সংসদে গিয়ে শুধু টেবিল চাপড়ানো এবং বয়কট করার কোনো মানে নেই। তাদের এই দৃঢ় অবস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন প্রশ্ন হলো, জামায়াত এবং তাদের মিত্ররা বিএনপির এই একতরফা সিদ্ধান্ত কিভাবে মোকাবেলা করবে? তারা কি সংসদ থেকে বেরিয়ে আসবে, নাকি ভেতর থেকে চাপ তৈরি করবে? এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতা। আরও ভয়ঙ্কর দিক হলো, যে স্থিতিশীলতার জন্য মানুষ ভোট দিয়েছিল, সেই স্থিতিশীলতা এখন বিএনপির একগুঁয়েমির কারণে ধ্বংসের মুখে। যখন সংসদ অকার্যকর হয়, তখন রাজনীতি নেমে আসে রাজপথে। ইতিহাস সাক্ষী, বাংলাদেশে যখনই সংসদ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, তখনই রাস্তায় আন্দোলন শুরু হয়েছে। জামায়াত এবং এনসিপি যদি তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামে আর সরকারের থাকা বিএনপির প্রশাসন ও পুলিশ দিয়ে তা দমন করার চেষ্টা করে, তাহলে কি হবে? অর্থাৎ আবারও আন্দোলন, আবারও রাজপথে সংঘর্ষ, রক্তপাত এবং টিয়ার সেল। জুলাইয়ের ক্ষত এখনো শুকায়নি, সেই ক্ষতচিহ্ন এখনো তাজা। এর মধ্যেই বিএনপি দেশকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা, সেটা গভীরভাবে ভাবার বিষয়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বিএনপি কি ইচ্ছাকৃতভাবেই একটি নিয়ন্ত্রিত অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে? তারা কি চাইছে যে দেশে একটি নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা থাকুক, যাতে তারা আইন শৃঙ্খলা রক্ষার নামে বিরোধী দলগুলোকে কোণঠাসা করতে পারে এবং ফ্যাসিবাদী ক্ষমতা আরও পাকাপোক্ত করতে পারে? ডিপ টেস্ট ঠিক এই জিনিসটাই চায়। তারা চায় দলগুলোর মধ্যে মারামারি লাগুক, আর মাঝখান দিয়ে আমলারা নিরাপদে ক্ষমতা ভোগ করুক। বিএনপিকে সেই ফাঁদে পা দিয়েছে, নাকি তারা নিজেরাই সেই ফাঁদের অংশ? আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার অহংকার। তারা মনে করছে যে এই সংখ্যাগরিষ্ঠতা তাদের সবকিছু করার ক্ষমতা দিয়েছে। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে শেখ হাসিনার হাতেও একসময় সেই ক্ষমতা ছিল, কিন্তু জনগণের রোষে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সংখ্যাগরিষ্ঠতা এবং ক্ষমতা জনগণের আস্থা হারালে টিকে থাকতে পারে না। বিএনপি কি সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না, নাকি তারা মনে করছে তারা ব্যতিক্রম? ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে। বিএনপির হাতে এখনো সময় আছে নিজেদের ভুল শুধরানোর। যদি তারা সংস্কার পরিষদের শপথ না নেয়, তবে তারা শুধু জামায়াত বা এনসিপিকে হারাবে না, তারা হারাবে পুরো দেশের আপামর জনতাকে। যে জাতি বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার উৎখাত করেছে, তারা আবার আরেকটা নতুন স্বৈরাচার কখনোই মেনে নেবে না। জামায়াতে ইসলামী এবং এনসিপি আজ যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখন বল বিএনপির কোর্টে, তারা কি সংস্কারের পথে হাঁটবে, নাকি দেশকে আগুনের দিকে ঠেলে দেবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ কোন পথে যাবে তা নির্ধারিত হবে এই সময়ের মধ্যেই। জনগণ সজাগ, তরুণরা প্রস্তুত এবং ইতিহাস লিখিত হচ্ছে প্রতিটি মুহূর্তে।